ওইরকম আমাকেও বলেছিলেন ঠিক আছে দেখে নেব। তো আমি কলেজে কোনো ফেস্ট বলুন বা সরস্বতী পুজো বলুন বা যাই বলুন কোনো কিছুতেই আমি ভাগও নিতাম না, আমি যেতামও না। আইন কলেজের ভেতরে আইনের পড়ুয়াকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠেছে, যা ঘিরে উত্তাল রাজ্য, তুঙ্গে প্রতিবাদের ঝড়। এই ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তৃণমূল কর্মী এবং এই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। আর এরপর থেকেই তার বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক কাজকর্ম নিয়ে একে একে মুখ খুলছেন কলেজের ছাত্রছাত্রী থেকে নিরাপত্তারক্ষী, শিক্ষক শিক্ষিকা অনেকেই। এবার মনোজিতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নির্যাতিতার সহপাঠী এবং কসবার আইন কলেজেরই প্রথম বর্ষের আরেক ছাত্রী। আইন নিয়ে পড়াশোনা করবেন এই স্বপ্ন নিয়ে 2024-এ সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু ঢোকার কয়েকদিনের মধ্যেই মনোজিতদের জন্যই কলেজের ভেতরের পরিবেশ তার কাছে অসহ্য হয়ে ওঠে বলে অভিযোগ। আমাকেও বলেছিলেন যে তোমার মধ্যে তো অনেক ট্যালেন্ট আছে, তুমি ইউনিয়ন জয়েন করতে পারো। তা আমি বলেছিলাম যে না, আমার এইসব বিষয়ে কোনো ইচ্ছা নেই, আমি পড়াশোনা করতে এসেছি, আমি পড়াশোনা করবো, বাড়ি চলে। তো উনি বললেন ও ঠিক আছে দেখে নেব। কোনো কিছুতেই আমি ভাগও নিতাম না, আমি যেতামও না। মানে এক প্রকার ক্লাস করতে হয়, ক্লাস হতো তাই যেতাম অ্যাটেন্ডেন্সের জন্য, ব্যাস বাড়ি চলে আসতাম। 2023 সালে এরকমই একটি কলেজ পিকনিকে গিয়ে মনোজিৎ মিশ্রর হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন কলেজেরই আরেক ছাত্রী। মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল, মনোজিতের আন্ডারেই করা ছিল সেটা। আমি যখন ফোনটা রাখতে যাই, রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই, যে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম যে দরজা, যে মেন যে ওই রুমটার দরজা, সেটা কেউ বন্ধ করে দেয়, সিটকিনি মেরে দেয়। যেই আলোটা এসছিল, আলোর মধ্যে তার মুখটা এসেন, তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিৎ। তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড। তিনিও বহুদূর থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে মা বাবাকে ছেড়ে কলকাতায় এসেছিলেন, আর তারপরে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছিলেন। তাকে খুব সাদাসিধে হবে বলি যে দাদা এখনো দরজাটা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয়, আমার সে পিছনের মধ্যে ঠেলে দিয়ে যায় ব্যালকনির মধ্যে। যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে পুশ করি, কিন্তু সে কোনোভাবেই সরে না। সে গলার মধ্যে কামড়াতে শুরু করে, সে আমার বডির উপরে কয়েকটা কমেন্ট করতে করতে, খুব অশ্লীল টাইপের কমেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারওয়েরটা ছিঁড়ে দেন। আর এবার কলেজেরই আরেক ছাত্রীর অভিযোগ, কাউকে কোনো তোয়াক্কা করতেন না মনোজিৎ মিশ্র। ক্লাস চলাকালীন অধ্যাপকদের সামনে থেকে যে কোনো কাউকে উঠিয়ে নিয়ে যেতেন। ক্লাস চলাকালীন উনি আসতেন, ওনার চেলা চামুন্ডরা কিছু লোকজন ছিলেন, তারাও আসতেন, এসে এরকম হাতের শুধুমাত্র ইশারা করতেন। তো টিচাররা ওখানেই দাঁড়িয়ে বলতো যে যাও, তুমি চলে যাও, তোমাকে ডাকছে, তুমি চলে যাও, ব্যাস। মানে কেউ কোনো কথাও বলতো না, কেউ কিছু বলতোও না। সবাই স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট টিচারও কিছু বলতো না। ওনারা এসে শুধু এরকম হাতের ইশারা করতেন আর তাতেই মানুষজন চলে যেত। আজকে যে আমরা এই ফনজিৎ এদেরকে বলছি, এদেরকে দোষ দিয়েও লাভ নেই। আমাদের কলেজ কর্তৃপক্ষ সবকিছুই ওনাদের হাতে ছেড়ে দিয়েছিলেন। কি আর বলবো, উনি হর্তাকর্তা বিধাতা বলতে যাকে বোঝায়। আপনি স্টুডেন্ট, আপনাকে ঢুকেই বলে দেওয়া হবে ভাই তুই রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বি সেখানেই আমার দর্শন পাবি। কলেজ যেখানে জীবন গড়ার পাঠ দেয়া হয়, সেখানেই জীবন নিয়ে কার্যত আতঙ্কে থাকতে হতো বলে অভিযোগ করেছেন এই ছাত্রী। আশঙ্কা এই কারণে হতে পারে আমিও এরপর টার্গেট, কারণ ওই মেয়েটির সাথে যদি হতে পারে তাহলে আমার সাথে কেন হতে পারে না। আমি তো এই প্রশ্নটা তুলবো যে ওর সাথে যদি হতে পারে, ওর সাথে তো তাও ইউনিয়ন রুমে হয়েছে, আমার সাথে যদি কেউ কিছু করে দেয়, আমাকে যদি মার্ডারও করে দেয় অন্য কোনো ফ্লোরে, কেউ জানতেও পারবে না, কোনো প্রমাণও পাবে না, কারণ সিসিটিভি তো নেই, সিসিটিভি জিনিসটাই তো নেই। তাহলে থাকলে তো মানুষ জানতে পারবে। আজকে ওখানে সিসিটিভি ছিল বলে আপনারা জানতে পাচ্ছেন, প্রমাণ পাচ্ছেন যে হ্যাঁ ওরা এই কাজ করেছে। কলেজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নির্যাতিতার সহপাঠিনী। আর যদি এই ঘটনাটা কলেজের অন্য কোনো ফ্লোরে ঘটতো, কলেজের ছাদে ঘটতো বা থার্ড ফ্লোরে ঘটতো বা সেকেন্ড ফ্লোরে ঘটতো, আপনারা জানতেও পারতেন না। গোটা কলেজে সিসিটিভি নেই। আমি ভেবে রেখেছি আমার স্থানীয় যে থানা রয়েছে সেখানে আমি জানিয়ে রাখবো।
আর আমি কলেজ কর্তৃপক্ষের কাছে একটা আবেদন রাখতে চাই, আপনারা যদি ব্যর্থ হন আমাদেরকে মানে মানে আমাদেরকে পড়াশোনার পরিবেশ দিতে, তাহলে আমাদের বাবা মাকে তাদের মধ্যে কাউকে আপনাদের কলেজে অ্যালাউ করতে হবে। নির্লজ্জতার কোন সীমায় পৌঁছলে গর্ব করে একজন নিজের সম্পর্কে বলতে পারে, নিজের দেশ সম্পর্কে বলতে পারে? ওই যাদের কথা বোধহয় ল কলেজের নীল দেয়ালে এখনও উজ্জ্বলভাবে মানে কার্যত জলজল করছে, টিম এমএম, সেই টিম এমএম এর মনোজিৎ মিশ্র সে নিজেই বলছে আমরা প্রফেশনাল ক্রিমিনাল। মোলায়েম করে বলতে গেলে এটা একেবারে বিশাল একটা প্রশাসনিক দুর্বলতা, যে দুর্বলতার বহু সুযোগ বিভিন্ন দলের, শাসক দলের তো বটেই, এছাড়াও বিভিন্ন দলের যে যেখানে বেশি ক্ষমতাশালী এলাকা ভিত্তিকভাবে সেই তার সুবিধাটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আরেকটু কড়াভাবে দেখলে ব্যাপারটা বোঝা যায় যে এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কথা হচ্ছে যে এই মনোজিৎ, সে এত দীর্ঘ বছর ধরে এত রকম অপরাধ করে চলেছে এবং তার নামে এতগুলো কেস অলরেডি রয়েছে, তারপরেও সে যখন সদর্পে এই কথাটি বলতে পারে যে আমি একজন প্রফেশনাল ক্রিমিনাল এবং আমি তার জন্য তার বেশ গর্ববোধ করছে, এখানে দুটো দিক খুব স্পষ্ট। একটা হচ্ছে যে আমাদের সমাজ একেবারে একটা আদর্শহীন জায়গাতে পৌঁছেছে, যেখানে দাঁড়িয়ে এই রকম একটি কথা বলতে বা এই ধরনের কাজ করতে কোনো একটি যুবক বা তরুণ গর্ববোধ করছে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এই ধরনের ভয়ানক এবং ক্ষতিকারক ক্ষমতার প্রশ্রয়কারীরা বা তাদের আশ্রয়দাতা বা আশ্রয়দাত্রীরা ক্ষমতাশালী এবং সবচেয়ে বড় কথা তারা শাসক দলের ভেতরে রয়েছেন। তা যদি না হয় তাহলে কখনো পুলিশকে নিষ্ক্রিয় করা যায় না। এবং এই ছেলেটির বিরুদ্ধে বারবার পুলিশের কাছে অভিযোগ গিয়েছে বা কলেজের কর্তৃপক্ষের কাছে অভিযোগ গিয়েছে, কিন্তু কখনোই কিছু হয়নি। তার কারণ হচ্ছে এর মাথায় নিশ্চয়ই একটি বিশাল বাসুকির ফনা আড়াল করে তাকে রেখেছে। এখন তো আমের মরশুম চলছে, আমি বলছি যে আম পাকলে তার গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই পচা ম্যাঙ্গো তার দুর্গন্ধ কারুর নাক অবধি পৌঁছলো না এত বছর ধরে। এ কি বিশ্বাসযোগ্য? বছরের পর বছর এই ক্রিমিনালটি যে নিজের পরিচয় দেয় ক্রিমিনাল বলে, সে ছাত্রছাত্রী এমনকি অধ্যক্ষর ওপর ধারাবাহিক অত্যাচার চালিয়েছে। এই খবর কি কলেজ স্তরেই ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল না কখনো কলকাতা বিশ্ববিদ্যালয় অবধি পৌঁছেছিল? শান্তাদি। হ্যাঁ, আসলে এই ছেলেটি হয়তো কলেজ স্তরেই রয়েছে, কিন্তু এর মাস্তুতো ভাই, পিস্তুতো ভাই, পার্টির যাবতীয়রা ইউনিভার্সিটিতেও নানা রকম উৎপাত করেছে, কিন্তু সেটা খুব শক্ত হাতে দমন করেছি, এটুকু বলতে পারি। আসলে একটা শিক্ষা প্রাঙ্গণ যখন রাজনীতির মৃগক্ষেত্র হয়ে যায় তখন এই সমস্ত আগাছা জন্মায় এবং এদের উপরে খুব ভালো রকম রাজনৈতিক মদত আছে। এরা জানে যে আমরা যা খুশি করতে পারি, আমাদের কোনো শাস্তি হবে না। যেমন হয়নি অভয়ার প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের আজ পর্যন্ত সেই সঠিকভাবে বিচার হয়নি, এখনো পর্যন্ত হয়নি। উপরন্তু যারা প্রতিবাদ আন্দোলনে ছিল তাদের শাস্তি বিধান হচ্ছে। ঠিক তেমন এরাও ভেবেছে এইভাবে আমরা যা খুশি করে যেতে পারি, কারণ আমাদের কিচ্ছু হবে না, কারণ আমাদের মাথার উপরে রাজনৈতিক হাত আছে। আমি অরূপের কাছে যাব, যে আমি বলছি তৃণমূলের অন্তত প্রভাবশালী শব্দে আর অ্যালার্জি থাকার কথা নয়। তার কারণ প্রভাবশালী একটি ছাত্র সে যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, খাস কলকাতা শহরে। আবার বলছি, আম তার সৌরভ, তার গন্ধ ছড়িয়ে যায়, কিন্তু একটা পচা ম্যাঙ্গো তার গন্ধ কেউ পেল না। এটা কি বিশ্বাসযোগ্য অরূপ? সুমন, দেখুন, এই ম্যাঙ্গোর ক্লাসিফিকেশনের মধ্যে না গিয়েও এটুকু বলা যায়, মানে কি জাতের ম্যাঙ্গো সেটার মধ্যে না গিয়েও এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই পচা ম্যাঙ্গো এর মানে যেই লেভেলে পচে গিয়েছে সেইটা নিয়ে কারোর মনেই কোনো সংশয় নেই। এবং এই পচা এলিমেন্টদের সুস্থ সমাজে থাকার কোনো নৈতিক অধিকার নেই, তাদের জায়গা জেলের পেছনে, এটাও কেউ দ্বিমত হবেন না। এইটা তো প্রথম অন্যায় নয়। আমি বলছি শুধু এফআইআর এর বিচারে, কেসের বিচারে 12 নম্বর অন্যায় বছরের পর বছর এই ছেলেটি এই করে গেছে। সুমন, ধরুন এফআইআর সত্যি অনেক বিষয়ে অনেক সময় হয়, কিছু এফআইআর হয়তো সত্যি হয়ে থাকে, কিছু এফআইআর হয়তো ছাত্র রাজনীতিতে পক্ষ বিপক্ষের জন্য হয়। তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। আমি আসছি একটুখানি বলতে দিন।
মুশকিলটা হচ্ছে ধরুন এই যে এবিপি আনন্দ, অনেকগুলোতে এফআইআর হয়েছে, 12 নম্বর এফআইআর। এর আগে যখন 11টা এফআইআর হয়েছে তখনও এবিপি আনন্দ একে নিয়ে শো করার প্রয়োজন মনে করি, স্বাভাবিক কারণেই, কারণ সেই অপরাধের ম্যাগনিটিউডটা এই লেভেলে পৌঁছয়নি। এবং আমি তোমায় জানিয়ে রাখি, এই যে ঘটনাগুলো, যে ফুটেজটা দেখালাম না, এ সব কিন্তু টেলিকাস্ট থেকে, টেলিকাস্ট ছাড়া আর্কাইভে নেই। দিনের পর দিন ম্যাঙ্গোর কীর্তি আমরা দেখিয়েছি। আমি শুনুন এবার একটু যদি বলতে অ্যালাউ করেন, আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। আজকে এই এলিমেন্ট যারা এই কাজগুলো করেছে, আমি একটু আগে আপনি দেখাচ্ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য রাজ্যপাল নিযুক্ত শান্তা দত্তদের কথা, উনি বলছিলেন বলতে বলতে যে সিইউ অবধি অভিযোগটা পৌঁছয়নি, এবং সিইউ অবধিও যদি অভিযোগটা না পৌঁছয় তাহলে প্রশাসনের কাছে সবসময় অভিযোগ, এই ভেতরের অভিযোগগুলো আসবে কি করে? যে এফআইআর গুলো কথা বলছেন, নিশ্চিতভাবে এফআইআর কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেই তোমায় দেখাতে পারি অধ্যক্ষ কসবা থানায় এফআইআর করছেন, অধ্যক্ষ প্রশাসনের কাছে তো পৌঁছেছে। একটা ঘটনার কথা বলছেন, সিকিউরিটি এজেন্সি এফআইআর করেছে, পুলিশই তো করেছে। শান্তাদেবী যেটা বললেন সিইউর কাছেও যদি না পৌঁছয় তাহলে সব জিনিস প্রশাসনের কাছেও পৌঁছানোর কথা না। শান্তাদেবী আমি শুনছিলাম উনি একটা অ্যাডভাইসারি জারি করার কথা বলছিলেন। দেখুন সুমন, এবং আপনিও শান্তাদেবীকে এই উদ্যোগকে ধন্যবাদ জানালেন, শুভ উদ্যোগ বললেন। অ্যাডভাইসারি জারি করলেই যদি সমস্যার সমাধান হয়, তাহলে দেখুন আরজি করের ঘটনার পরে তো রাজ্য সরকার একটা অ্যাডভাইসারি জারি করেছিল মহিলাদের কাজের সময় নিয়ে, সেটার বিরুদ্ধেও কিন্তু প্রবল সমালোচনা হয়েছিল। সেই সমালোচনার পক্ষেও যুক্তি থাকতে পারে, বিপক্ষেও যুক্তি থাকতে পারে। ঠিক গৌরব, আমি তোমার সঙ্গে একমত যে অ্যাডভাইসারি জারি হলো, অশোক দেবের নেতৃত্বে গভর্নিং বডি তা ছুঁড়ে ফেলে দিল, তো হলো না। এবার কি হচ্ছে, এবার অ্যাডভাইসারিটাকে আমি গ্রহণ করবো না মানে সমস্যাটা হচ্ছে, ধরুন আমার মনে পড়ছিল যে একজন ফরাসি মার্কসিস্ট দার্শনিক বিখ্যাত লুই আলথুজার, আমরা সকলেই তার নাম জানি, তার আইডিওলজিকে ডিফাইন করতে গিয়ে তিনি রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটার্স বা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটার্সের কথা ইউজ করছিলেন। কিভাবে আইএসএ আমাদের মস্তিষ্কটাকে আচ্ছন্ন করে দেখে, আমার এইটা বোঝার জন্য যে কখনো আমাদের মনে হচ্ছে অ্যাডভাইসারিটা গুড সেন্সিবল, আবার কখনো মনে হচ্ছে অ্যাডভাইসারি খারাপ। ঠিক যেভাবে একটা ধর্ষকই হয়। গতকালকের একটা উদাহরণ আমি আপনাকে বলছি, গতকালকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এসছে উত্তরপ্রদেশে একটি পক্সো ঘটনার কেসে একজন অপরাধী সে পুলিশ অফিসার কাইওকে 6টা সামোসা ঘুষ দিয়ে তার ক্লোজ করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এসছে। আমি চাইলে সমস্ত আর্কাইভ শুধু আপনাদের তুলে দিতে পারি দর্শকের সামনে। আমি বলছি একটাই কারণে, যে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে সব ধর্ষকের জন্য একটাই শাস্তি হোক, সেই শাস্তিটা যেন জেলের পেছনে থাকে। কোনো ধর্ষক যেন এই ভিকটিম কার্ডটা প্লে করতে না পারে যে আমি একজন সাধু তাই আমাকে এই বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এই মানে সাধু ধর্ষণ করলে সেটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো ধর্ষণ, আর বাকিরা ধর্ষণ করলে সেটা কুৎসিততম ধর্ষণ না। ধর্ষণটা সবসময় কুৎসিত, ঘৃণাযোগ্য, ধিক্কারযোগ্য। প্রথমেই আমার অভিযোগ আছে সুমন দে এবং এবিপি আনন্দের বিরুদ্ধে। আমি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, প্রতিদিন এবিপি আনন্দের খবর হতো শঙ্কু স্যারের কীর্তি, শঙ্কু স্যার খারাপ করেছেন, শঙ্কু স্যার অমুক করেছেন, শিক্ষাক্ষেত্রটা ডুবিয়ে দিয়েছেন। আজ সুযোগ পেয়েছি তাই প্রথমেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনাকে মনে রাখতে হবে সুমনদা, শঙ্কু স্যারের ওপরে সবসময় একটি করে অশোক দেব স্যার এবং একটি করে পার্থ স্যার ছিল। আজকে আমি এই কথা বলছি কেন? আপনি মনোজিতের দিকে আঙুল তুলছেন। পার্থবাবুর অর্থনৈতিক দুর্নীতির জন্য তৃণমূলের যা বদনাম হয়েছে, তার থেকে বেশি বদনাম বাংলার নাক কাটা গেছে ওনার বান্ধবী প্রীতির জন্য। একজন বান্ধবীর খাটের তলায় কি না কি পাওয়া গেছে, সেটা টেলিভিশনে দিনের পর দিন আপনাকে টাকার বন্যা করে দেখাতে হয়েছে। বিচার চলছে, দুজনের সে কি ইশারায় কথা, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আমি আজকে বলছি সুমনদা, সরকার কিছু জানে না, তৃণমূল কংগ্রেস কিছু জানে না, পুলিশ কিছু জানে না, বাংলার প্রত্যেকের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আপনি চাইলে আপনাকে যে ভিডিও দেখাবো আপনি বরদাস্ত করতে পারবেন না। এসব কি বিপ বিপ ভিডিও দেখাচ্ছেন? একটি নগ্ন মেয়ে, সেই মেয়েটিকে যেভাবে অত্যাচার করছে ওই ছেলেটি, এবং মেয়েটি তার মুখ ঢাকবার চেষ্টা করছে, এবং সেই কলেজের গেটের কলেজের গার্ড রুমের মধ্যে বিছানার চারপাশে 7-8টা খালি জুতো রয়েছে, আর ছেলেরা সেটা ভিডিওতে তুলছে। আপনি মনে করেন যে একটা সরকার চলছে? আপনি মনে করেন যে একটা প্রশাসন চলছে? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস এই গভর্নিং বডিকে সাসপেন্ড করেনি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এই ভাইস প্রিন্সিপালকে তার পদ থেকে সরাননি। আপনাকে মনে রাখতে হবে সুমনদা, আমার আপনার বাড়ির একজন মেয়েকে যখন তার বাবা মা সরকারি বিদ্যালয় এবং স্কুলে পাঠায়, তখন সরকারের উপর কমপ্লিট ডিপেন্ডেন্সি নিয়ে পাঠায়। আর চিকন মারা গেল একটি মেয়ে। আজকে কসবা রেপ্ট হচ্ছে ওপেনলি, কোনো ব্যবস্থা নেই। এরপর সরকারের উপর লোকের আস্থা থাকবে? কোন জায়গায় নিয়ে গেছেন? আজকে শান্তা দেবী বসে বসে বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে, এখনো নেননি কেন? এখনো বসে আছেন কেন? কোন আদালত বলেছে যে কলেজ বন্ধ রাখতে হবে? প্রথমেই কলেজ বন্ধ করে দিলেন। কে করে দিলেন?
তৃণমূল কংগ্রেস এবং তার সরকার করে দিলেন। কেন করে দিলেন? কারণ কলেজ খোলা রাখলে হাজার হাজার ছেলেরা কালকের থেকে মুখ খুলবে। সংবাদ মাধ্যমের আপনার লোক ক্যামেরা নিয়ে পৌঁছলেই আরো মেয়েরা বলবে যে কি কি কাণ্ড এরা ঘটিয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে কার্যত ম্যাঙ্গো দাদার রাজত্ব চলত। ম্যাঙ্গো দাদা মানে মনোজিৎ মিশ্র, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন দাপুটে নেতা। এতটাই দাপট যে তার নাম কলেজের দেওয়ালে খোদাই করা থাকে। পরিচালন সমিতির সভাপতি থেকে কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে এক অনুষ্ঠানে তাকে দেখা যায়। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা কিভাবে পুলিশের কথা অনুযায়ী অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠলেন, এই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজন্না হালদার, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী। 21শে জুলাইয়ের মতো হেভিওয়েট মঞ্চে বক্তৃতা দিয়ে যিনি রাতারাতি অখ্যাত থেকে বিখ্যাত হয়ে উঠেছিলেন। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে তৃণমূলের। কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। যে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পান গুটি কয়েক হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রী। 2023 সালে সেখানেই বক্তা হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন তরুণ নেত্রীকে বেছে নিয়েছিল খোদ দলের শীর্ষ নেতৃত্ব। কসবা ধর্ষণ কাণ্ডের পর এখন বিস্ফোরক সেই রাজন্না হালদারই। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে, পুলিশের কাছে বা ফরেন্সিক টিমের কাছে রয়েছে ওর ফোন, সেটা তো তাদের ব্যাপারে। তাহলে কি তৃণমূলের অন্দরে আছে আরো অনেক মনোজিৎ? তেমনই অভিযোগ একদা তৃণমূল ছাত্র পরিষদের অগ্নিকন্যা রাজন্না হালদারের। মনোজিৎ একা নয়, মনোজিতের সঙ্গে এরকম আরো মনোজিতরা রয়েছে। বলছি যারা এটা ভাইরাল করছে বা যাদের মারফত আপনি জানতে পাচ্ছেন, তারা কি তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব? শীর্ষ নেতৃত্ব বলাটা তো ভুল হবে, তারা তৃণমূল ছাত্র পরিষদের কোনো না কোনো জায়গার দায়িত্বের নেতৃত্ব, একটা এলাকার নেতা, একটা কলেজের নেতা, এলাকা নয় কলেজের নেতা, তার একটা কলেজের নেতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে একদা ছাত্রনেত্রী এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দলের কাছে। 2 দিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ নেই। আমার যখন এই সময় সেটা আবার পুনরায় ভাইরাল হয়েছে, আমি সেটা দলকে জানিয়েছি, প্রশাসনকে জানাইনি। কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস, তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। মনোজিৎ মিশ্র দাপট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজন্না হালদার। 2019 সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি, যারা করছে অনেকদিন আগে থেকে, তারা জানতো না। আমি যদি এই ঘটনাগুলো টুকরো 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 শুনে জানতে পারি, তারা জানতো না এটা হতে পারে। আমার একটা প্রশ্ন, তাহলে পদক্ষেপ হলো না কেন? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন। আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে এখন হোক। এখন মনোজিৎ মিশ্রের মতো দাদা কালচারটা বন্ধ হোক। আমি মন থেকে চাইছি এই দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক। আমি চাই, আমি আশা রাখছি, কেন বলবো, আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা এবং আমি চাই তারা এরকম পদক্ষেপ নিক যেখানে মনোজিৎ মিশ্রের মতো দাদারা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। যে রাজন্না হালদার একদা তৃণমূল শীর্ষ নেতৃত্বের অত্যন্ত প্রিয় পাত্রী ছিলেন, তিনি এখন মুখ খোলার পর তাকে কড়া আক্রমণ করেছেন ফেরাদ হাকিম। সেটা আবার কে রে? ও আগে পার্টি করতো, এখন এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল, পেছন নিচে একটা পাগলা দাঁড়িয়ে, তার উত্তর তুই দিবি? এর আগে আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে দলের রোষে পড়েছিলেন রাজন্না হালদার।
সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের গ্রেফতারের পর থেকেই তার নানা কুকীর্তির কথা প্রকাশ্যে আসছে। বজবজে কলেজ পিকনিকে গিয়ে কিভাবে মনোজিৎ মিশ্রের যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন সাউথ ক্যালকাটা ল কলেজেরই এক ছাত্রী। তাকে খুব সাদাসিধে ভাবে বলি যে দাদা এখনো দরজাটা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয়, আমার সে পিছনের মধ্যে ঠেলে দিয়ে যায় ব্যালকনির মধ্যে। যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে পুশ করি, কিন্তু সে কোনোভাবেই সরে না। সে গলার মধ্যে কামড়াতে শুরু করে, সে আমার বডির উপরে কয়েকটা কমেন্ট করতে করতে, খুব অশ্লীল টাইপের কমেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারওয়েরটা ছিঁড়ে দেন। মনোজিৎ মিশ্র তার গ্যাং কিভাবে কলেজেরই এক ছাত্রকে বেধড়ক মেরেছিল সেই ভিডিও ভাইরাল হয়েছে। মারো বেটাকে, ভালো করে মারো, এর ভিডিওটা দেখাবো কালকে ফার্স্ট ইয়ারদের নেতা। এই ভিডিও প্রকাশ্যেই জোর গলায় নিজের পরিচয় দিয়েছিলেন মনোজিৎ মিশ্র। কি চিনিস আমাদেরকে, আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল। ছেলে ভয়েসটা যার শোনা যাচ্ছে সেটাকে, সেটা মনোজিৎ মিশ্র। কলেজ কর্তৃপক্ষ থেকে পুলিশ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি কলেজেরই ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের নিরাপত্তা রক্ষীদের। উল্টে এহেন কুখ্যাত মনোজিৎ মিশ্রকেই সাউথ ক্যালকাটা ল কলেজের অস্থায়ী কর্মীর চাকরি দেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে কেন? প্রভাবশালীদের হাত তার মাথার উপর ছিল বলেই কি মনোজিৎ মিশ্র বেপরোয়া হয়ে উঠেছিলেন? দলের আমি ছাত্র সংগঠনে দক্ষিণ কলকাতার দায়িত্বে ছিলাম। আমি চিনি কি চিনি না, সে কোন পার্টি করে কি করে না, সে কোন ভাষায় কথা বলে কি কোন ভাষায় কথা বলে না, সে কোন ধর্মের, এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ধর্ষকের একটাই পরিচয় হয়, সে ধর্ষক। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। প্রিন্সিপাল থানায় অভিযোগ করেছেন, সেটা থানার লোক প্রশাসন বলতে পারবেন, প্রিন্সিপাল বলতে পারবেন, এটা আমার বিষয় না। কিছু অভিযোগ এসেছিল বলে 2022 সালে কমিটিতে ওকে রাখা হয়নি, আর আমি বাদ দিয়ে দিয়েছিলাম। ছবি আমার সাথে সবার থাকতে হয়, নরেন্দ্র মোদীর সাথে অনেক ধর্ষকের ছবি দেখা গেছে, সেইগুলো ছবি দিয়ে কখনো কাউকে বিচার করা যায় না। আমি আবার বলছি তো, আমার সাথে ছবি কি নরেন্দ্র মোদীর সাথে ছবি, সেটা বিচার্য না। বিচার্য হচ্ছে ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, এর বাইরে ধর্ষকের কোনো পরিচয় হতে পারে না। সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। অভিযোগ, তার সুপারিশেই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পান ম্যাঙ্গো দাদা। এসব ছবি সামনে আসার পর থেকেই এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর ক্রমশ চড়া করছে বিরোধীরা। যখন সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্রের অস্থায়ী চাকরি কিভাবে হলো, তার নিয়োগপত্রে কারা সই করলো, প্রতিদিন কলেজে তিনি আসতেন কিনা, নির্দিষ্ট সময়ের পর অস্থায়ী চাকরির রিনিউয়াল হয়েছিল কিনা, এসব তথ্যই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতির রেজিস্টারের পর এবার পুলিশের স্ক্যানারে রয়েছে কলেজের অস্থায়ী কর্মীদের হাজিরার খাতা। সেই হাজিরার খাতা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমনকি কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রের পে স্লিপও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে আসার যে রেজিস্টার খাতা, যে অ্যাটেন্ডেন্স খাতা, যেখানে অস্থায়ী কর্মীরা এসে সই করেন, সেই খাতাও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, কলেজে মৌরসি পাট্টা চালাতেন মনোজিৎ মিশ্র, এতটাই বেপরোয়া ছিলেন যে কলেজে এলে হাজিরা খাতায় সইও করতেন না। এইসব অভিযোগ খতিয়ে দেখতে কলেজের হাজিরা খাতা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেকটা কলেজে এরা এই ধরনের তৃণমূলের লোকেরা, তাদেরকে একটা চাকরি দেওয়া হয়। তারা তৃণমূল করছে, খাবে কি? তাদেরকে বলে তোরা কলেজে যাও, ছাত্র ভর্তির নামে টাকা কামাও, কলেজে যে সমস্ত টেন্ডার হবে সেখান থেকে ভাগ খাও, সেখানে ছাত্রদের ভয় ভীতি দেখে মাল কামাও, তোমাদেরটা তোমরা চালিয়ে নাও, আমাদের পার্টি আমাদের মতো তোমাদেরকে কিছু বলবে না, পুলিশ কিছু বলবে না। আরো অনেক কিছু মস্তি করা যায়, মদের পেয়ালার ব্যবস্থা হয়, আরো কিছু হয় কলেজের ইউনিয়ন রুমগুলোতে, সেটা সবাই জানতে পারছে, দেখতে পাচ্ছে। সব কলেজে একই অবস্থা। এই মনোজিতের সাউথ ক্যালকাটা ল কলেজের অ্যাপয়েন্টিং অথরিটি ছিল কলেজের গভর্নিং বডি। এই গভর্নিং বডি তাকে সুপারিশ করে, রেকমেন্ড করে তাকে চিঠি দিয়েছিল, যে চিঠির ভিত্তিতে 45 দিন পরপর তার পুনর্নবীকরণ হতো এবং তারপর সেই চাকরিতে সে বহাল থাকতো। মূলত গভর্নিং বডির কার নির্দেশে এইটা হতো, কার সই থাকতো, এই অ্যাপয়েন্টিং অথরিটির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাতে সই কার থাকতো, এই সমস্ত কিছু পুলিশ আধিকারিকরা জানতে চাইছেন। এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কলেজেরই এক ছাত্র। ম্যাম ওকে ক্যাজুয়াল অফিস স্টাফ হিসাবে ফার্স্ট ম্যাম দাবিটা রাখে গভর্নিং বডিতে। ম্যাম বলতে ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি। আমরা বলি যে একটা ক্রিমিনাল রেকর্ডের আপনি কেন ওর দাবিটা রাখছেন, তখন ম্যাম আমাদেরকে বলেছিল ওর এডুকেশন কোয়ালিফিকেশনটা বেশি, ওর একটা চাকরির দরকার, অত্যন্ত প্রয়োজন, ও সুধরে গেছে,
হ্যাঁ, ও আমাকে কথা দিয়েছে ও কিছু করবে না, তো একটা চান্স ওকে দেওয়া হোক। এই প্রস্তাবটা ম্যামই দিয়েছিলেন গভর্নিং বডিকে, আর আমাদের সামনে ম্যামই বলেছেন। যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এত গুচ্ছ অভিযোগ রয়েছে, তাকে কি করে সাউথ ক্যালকাটা ল কলেজের অস্থায়ী কর্মীর পদে নিয়োগ করা হলো, তা নিয়েও দুরকম মন্তব্য করেছেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ও পরিচালন সমিতির সভাপতি তৃণমূল বিধায়ক অশোক দেব। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয় ইয়ে করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশানটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশান যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। কতদিন আগে? 45 দিন করে এরকম কিছু একটা। আমি জিবি প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি, উনি বলেছে মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক না, মানে জিবি প্রেসিডেন্ট কেন? শ্রী অশোক কুমার দেব, তৃণমূল বিধায়ক অশোক দেব। হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল নিজে বলছেন যে আপনার পরিচালন সমিতির সুপারিশে ওকে ওখানকার শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। আমাদের কথা হচ্ছে সুপারিশ করার অপরাধ কিছু নয়, কার জন্য বলার কিছু অপরাধ নয়। ওর জন্যই বললেন কেন? আমি আমার মনে পড়ে না যে আমি কাউকে সুপারিশ করেছি। মনোজিৎ মিশ্র চাকরিটা হলো কিভাবে তাহলে? এটা বলতে, এটা তো যেটা বলছেন আপনি, সে তো অনেকে তো অ্যাপ্লাই করে, অনেকে তো কথা বলে, যেহেতু কলেজে এককালে পড়তো, জানতো এটা, কিন্তু চাকরি পাওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনি ওর চাকরি সুপারিশ করেননি? আমি কাউকে সুপারিশ করি না। ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে, গভর্নিং বডি করেছে। ম্যানেজিং করেছে ঠিকই, কিন্তু সুপারিশ তো করিনি। এই প্রেক্ষাপটেই তৃণমূলের কড়া সমালোচনায় সরব বিরোধীরা। মনোজিৎ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলের একজন পারফেক্ট কর্মী এক্সাম্পল। তৃণমূল কংগ্রেসের কর্মীদের কেমন হওয়া উচিত, তার যদি স্যালিয়েন্ট ফিচার আপনাদেরকে লিখতে হয়, শনাক্তকরণ বৈশিষ্ট্য, তাহলে মনোজিৎকে সামনে রেখে যা যা লিখবেন সব চলে আসবে। আমার তো এটাই বক্তব্য যে, এবং গভর্নিং বডি এটার দায়িত্ব নিয়ে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, এবং তাহলে পরে তার জবাবও দেবেন রেজিস্ট্রার, আপনি বলছেন রেজিস্ট্রারও জবাব দেবে। এখানে রাজনৈতিক দল এত আগ বাড়িয়ে বলে কেন? এতই অ্যাটেন্ডেন্স নিয়ে যদি চিন্তা হয়ে থাকে, তাহলে মানরেগাতে তো আমাদের 100 দিনের কর্মীরা তো অ্যাটেন্ডেন্স দিয়ে কাজ করেও টাকা পায়নি। একের পর এক অপরাধ করে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছে, আবার কলেজে ফিরে এসে অপরাধ করছে, ক্ষমতাশালীদের স্পষ্ট প্রশ্রয়। সলিলদা, সময় মতো কঠোর আইনি ব্যবস্থা নিলে কি এই নির্যাতনগুলো, পরের নির্যাতনগুলো এবং এই মারাত্মক ঘটনা আটকানো যেত না? সুমন, এই মনোজিৎ মিশ্র হচ্ছে দাগি একটা, ব্যাড লাইভলিহুড, সিরিজ অফ ক্রিমিনাল রেকর্ডস, পাস্ট রেকর্ডস, ইন হিজ ক্রেডিট, দিনের পর দিন ক্রাইম করে চলেছে। His name should find entry in the active criminal list, history sheet and surveillance list. এটা সম্ভব নয় যে পুলিশের পক্ষে গিয়ে কোনো ইন্টেলিজেন্স কালেকশন করা, কলেজের চলাকালীন কলেজের মধ্য থেকে গিয়ে সেইখান থেকে খবর কালেকশন করা, ইনপুট নেওয়া, তারপরে আগের থেকে সেই রেপটাকে পেয়ে, ইট ইজ নট পসিবল, সম্ভব নয়। কিন্তু যদি পুলিশের কিসের কনস্ট্রেন্ট বলো তো সুমন, কিসের বাধ্যবাধকতা? টাকার বাধ্যবাধকতা। সেটা তোমার ওই আগের প্রিন্সিপাল যতদিন ছিলেন ঢুকতে পারতো না, একদম দেবাশিস বাবু, পয়সাও রোজগার করতো, কালমিনেশন অফ করাপশন ছিল ইনসাইড দ্য কলেজ, এন্ডোর্স বাই দি রুলিং পার্টি, এই তৃণমূল সরকার। এই রাজ্য সরকারের যদি এন্ডোর্সমেন্ট না থাকতো, মাথার উপরে বসে আছে বিগত বহু বছরের বিধায়ক অশোক দেব। জিরো টলারেন্সটা আগে, ঘটনার আগে, নাকি জিরো টলারেন্সটা ঘটনার পরে? দেখুন, এই প্রশ্নটা আমি একা করছি তা নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত পরশুদিনই মনে হয় করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাগুলো কিন্তু সব জানতো তৃণমূলের নেতারা, শীর্ষস্থানীয় নেতারা সব জানতেন, কিন্তু তারপরেও কিন্তু কোনো একটা ঘটনা যখন বেরিয়ে আসে, সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, তৃণমূল কংগ্রেসের অপরাধীদের অপরাধ যখন প্রকাশ পায়, তৃণমূল কিন্তু মানে হাত গুটিয়ে নেওয়ার জন্য, ঝেড়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে বলতে শুরু করে যে আমরা জিরো টলারেন্স,
আমরা জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সটা আপনারা কেন ঘটনার আগে দেখাতে পারেন না? এ তো দেখা যাচ্ছে জিরো পানিশমেন্ট। একদম, মানে এই ছেলেটি মনোজিৎ ছেলেটি যখন দিনের পর দিন অপরাধ করেছে তখন আপনারা কেন তখন জিরো টলারেন্স দেখিয়ে তাকে সরিয়ে দিতে পারেননি? তার কারণ পারেননি এই কারণে, কারণ মনোজিৎ যে রাজনীতিটা করে এটা তৃণমূল কংগ্রেসেরই রাজনীতি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। এর উপর ভিত্তি করে মনোজিৎদের মতন লোকের উপর ভিত্তি করেই তৃণমূল কংগ্রেস তার একাধিপত্য কলেজ বিশ্ববিদ্যালয়ে বজায় রাখে। পার্থ চট্টোপাধ্যায় আমরা কি দেখেছি আজকে, সমীরদা ঠিক বলবেন, যথার্থই বলবেন যে পার্থ চট্টোপাধ্যায়কে দল বহিষ্কার করেছে, কিন্তু আলটিমেটলি চাকরি বিক্রি করলো পার্থ চট্টোপাধ্যায়, সেটা তৃণমূল জানতে পারলো কবে? সিবিআই যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো এবং পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে ওই 50 কোটি টাকা এবং 11 কিলো সোনা উদ্ধার হলো। আমি বিস্মিত যে এই মনোজিৎ মিশ্র সম্পর্কে সবাই জানতে পারলো তখন যখন এই ভয়ঙ্কর ধর্ষণকাণ্ডের ঘটনা সামনে এলো, অথচ ওয়েব কুপার সদস্যরা, অধ্যক্ষ, টিএমসিপির ছাত্র প্রত্যেকে বলছেন যে তারা তাদের বডিতে, আজকে পরিচালন সমিতির দেখাবো পরের প্রতিবেদনে, তারাও বলেছেন যে তারা প্রত্যেক লেভেলে এই মনোজিতের বিরুদ্ধে কমপ্লেন করেছেন। পুলিশ প্রশাসন তো বাদ দিলাম, যে ছাত্রনেতাকে 3বার গ্রেফতার করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যে সে জামিন পেয়ে যায়, পুলিশ তো তাকে জানতো, বোঝাই যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সমীরদার কাছে, এ প্রত্যন্ত সুন্দরবনের কোনো জায়গা নয়, একেবারে খাস দক্ষিণ কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন লোকসভা কেন্দ্র, দশকের পর দশক যেখান থেকে তিনি জিতেছেন, একেবারে হার্ট অফ সাউথ ক্যালকাটা। সেখানে সাউথ ক্যালকাটা ল কলেজে দিনের পর দিন এই গুন্ডারা চলল কি করে? কত ওয়েটেজের ঘুমের ওষুধ খেয়েছিলেন যাদের এটা দেখার কথা ছিল তারা? এই ঘটনা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয়, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আমরাও সন্তানের বাবা মা, আমাদেরও সন্তানরা স্কুলে কলেজে গেছে এবং এটা কোনো বাবা মার পক্ষেই এবং সমাজের জন্যে খুব একটা ভালো বার্তা নয়। একে ডিফেন্ড করার তো কোনো প্রশ্ন নেই, চরমতম সাজার দাবি জানাচ্ছি। যে ছাত্রীটি আক্রান্ত হয়েছে তার প্রতি সম্পূর্ণ সহানুভূতি আমার আছে। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তাকে এবং তার পরিবারকে, যে এই ব্যাপারটা প্রকাশ্যে এনেছেন সাহস করে। নইলে অনেক ঘটনা সুমনবাবু আমরা জানতেই পারি না। দাদা অধ্যক্ষ আমরা জানতেই পারি না। আমি আসছি, অধ্যক্ষ মহাশয় কার কাছে এই কমপ্লেনটা দিয়েছিলেন এটাও একটা প্রশ্ন। তিনি নেই আজকে, অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি। তার স্ত্রীও এটা দয়া করে বলুন, আমাদের জানার দরকার এটা। আমি আপনাকে উত্তরটা দিই যে কার কাছে দিয়েছিলেন। আমি বলছি ওয়েব কুপা টুপা আপনাদের বডি, দলের বডি, আজকে স্ত্রী বলেছেন সব জায়গায় তিনি জানিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন। আমি আপনাকে আরও একটা এক্সট্রা তথ্য দিচ্ছি, এই অধ্যক্ষ ওই ছাত্রের নামে পুলিশে এফআইআর করেছিল। আর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সমীরদা? সুমন বাবু, এই ঘটনাটা ঘটেছে, এইবারের যে ঘটনাটা যেটা নিয়ে আপনার অনুষ্ঠান, তাকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে। অধ্যক্ষের ঘটনাচক্রে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, সে আবার ফিরে এসেছে কোন জাদুতে? আমি বলি আপনাকে, আমায় একটু বলতে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। যে সেটা হচ্ছে 25 তারিখে ঘটনা ঘটেছে, 26 তারিখে ছাত্রীটি এফআইআর দায়ের করেছে। আমি ঠিক বলছি? একদম। সুমনবাবু, আপনারা কবে জানতে পারলেন ঘটনাটা? 27 তারিখে, একদম কোর্টে যাওয়ার পরে। আমরাও তো অর্ধেক ঘটনা জানতে পারি না। আমার তো বক্তব্য এইটা, যার নামে পুলিশ পেটানোর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, ছুরি চালানোর অভিযোগ, এই অভিযোগ পুলিশে দায়ের হয়েছে, 3বার অ্যারেস্ট হয়েছে। কেন আপনার দলের বিধায়ক অশোক দেবের সুপারিশে সে ওই কলেজে অস্থায়ী চাকরিটা পাবে? এই প্রশ্নের উত্তরটা আমায় দিয়ে দিন। দিতে পারবো না। ওই কলেজে কতজন তৃণমূল করতো, কেন অন্য একটি সৎ তৃণমূল ছেলেকে বেছে নেওয়া হলো না? না, আমি একটা কথা বলছি, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তার কারণ আমি তো ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট নই। ঠিক, কিন্তু দলকে তো দিতে হবে। শুনুন একটা কথা বলছি, আপনাদেরও তো সাংবাদিকরা বুম নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন, এটা ফ্যাক্ট। এবং তারা কেন অশোক দেবকে এই প্রশ্নটা করছেন না? উনি তো যথাযথ উত্তর দেবেন। গণতন্ত্র তো এটাই বলে। সুমনবাবু, আপনারা একজনকে আসামির কাঠগড়ায় তুলে দেবেন, অথচ তার বক্তব্য নেবেন না। প্রতিদিন যাচ্ছে, আপনি মন দিয়ে টেলিভিশন দেখেননি। আমি দেখুন, আরেকটা কথা বলে দিই এখানে, আরেকটা কথা বলে দিই, দল যখন বড় হয়ে যায় সুমনবাবু, সেখানে কিছু বেনজল ঢোকে,
এটা মাথায় রাখতে হবে এবং দলেরই কাজ হচ্ছে তাকে বিচ্ছিন্ন করা। সমিত দা, আপনার সঙ্গে আপনি 300% একমত যে এটাকে প্রবলেম অফ গ্রোথ বলে। আমার বক্তব্য যে আপনি বেনজল ঢুকে যায়, কিন্তু সেই বেনজলকে আমি যদি গঙ্গা জল জ্ঞান করে আমি ঠাকুর ঘরে স্থান দিই, প্রশ্নটা সেইখানে। আমি অশোক দেবকে আমার সহকর্মীরা আজকে নয় শুক্রবার থেকে জিজ্ঞেস করেছে, সমিত বোধহয় টেলিভিশন মিস করে গেছেন, ব্যস্ত মানুষ, কিন্তু প্রতিদিন এই নিয়ে অশোক দেবের সাফাই আপনাদের সামনে আসছে। অশোক দেবকে আমরা জিজ্ঞেস করিনি যে আপনার ছাত্র জীবনে অসিত মিত্রকে সরিয়ে কি করে আপনি রাজনীতিতে এলেন। আমার ইতিহাসে আগ্রহ নেই, আমার শুধু আগ্রহ যে এই ভদ্রলোক, হ্যাঁ না আমি বলছি যে পুরনো, আমি তো জ্ঞান হওয়া থেকে অশোক দেবকে দেখছি, যার ফলে অসিত মিত্র তো মনে থাকছে ঘটনা, আমি সে কথায় যাচ্ছি না। হ্যাঁ, সমিত দা হাসছেন, কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার যে এই যে স্নেহে জেঠু বলে সশ্রদ্ধায় আপনার হাতটা ধরছে এবং এত নিডি প্রয়োজন আছে যাদের, সেই তৃণমূল কর্মীদের বাদ দিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি তৃণমূল কর্মীদেরই অস্থায়ী চাকরির সুযোগ দেবেন, কেন এই ছেলেটিকে, একটা কার্যত 3 বার গ্রেফতার হওয়া ছেলেকে আপনি কেন অস্থায়ী চাকরিটা দিলেন ওই কলেজে? এ প্রশ্ন উঠবে না? জেঠুর পরিচিত একজন, মানে ভাইপো, তো পশ্চিমবঙ্গে ভাইপো জাস্ট একটা নাম বা পরিচয় না, ভাইপো হলো একটা ক্লাস। মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দিকে ভাইপো তৈরি করেছেন, এই মনোজিৎরা সেই ভাইপোই তো। আচ্ছা, অশোক দেব সম্পর্কে যে প্রশ্ন হচ্ছে, আমার একটা অন্য প্রশ্ন করি আইনজীবী হিসাবে। এই মনোজিৎ মিশ্র বেসিক্যালি বৈষ্ণবদাদা আলিপুর কোর্টে হল্লা পার্টি চালায়, কোর্টে মামলা যারা করতে যারা জানে, এই হল্লা পার্টির সদস্যই মনোজিৎ মিশ্র। এই হল্লা পার্টি যারা করে, মনোজিৎ মিশ্র একজন প্র্যাকটিসিং লয়ার নাকি, সে আবার একটা কন্ট্রাকচুয়াল জবও করছে। তাহলে অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান, তার তো উচিত ছিল এই মনোজিৎ মিশ্রর প্র্যাকটিসিং লাইসেন্সটাকে সাসপেন্ড রাখা। করেছে কি? করেনি। তিনি জানতেন যে একজন প্র্যাকটিসিং লয়ার পার ডে মনে হয় 500 কিছু টাকা পায়, এখানে জবও করেন, কি করে 45 দিন পরে রিনিউ এবং প্রতিদিন কি করে করছেন। সুমাদা, দুঃখের বিষয় কি জানো তো, রাজনৈতিক সমস্যার অরাজনৈতিক সমাধানটা হয় না। আমরা বরাবর বলতে যাই, আলোচনা করি, তো প্র্যাকটিক্যালি ইজ এ পলিটিক্যাল প্রবলেম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু এই লোকগুলোকে, ক্যাটাগরিগুলোকে তৈরি করেছে টাকা তোলার জন্য। এই পার্টিকুলার মনোজিৎ মিশ্র এগেনস্টে আরও অভিযোগ আছে। সাউথ ক্যালকাটা ল কলেজে সিট সংখ্যা 120 মতো, প্রত্যেকবার ভর্তি হয়, ওখানে ভর্তি হতো 200-র ওপর স্টুডেন্ট, এবং ডেভেলপমেন্ট ফিজের নামে, বিল্ডিং ডেভেলপমেন্ট ফিজের নামে চাঁদা কেটে রীতিমতো প্রত্যেকজনের কাছে 20,000 টাকা করে তোলা হতো। কোথায় যেত টাকাটা? কেউ জানতো না। বিল হচ্ছে যখন অশোক দেব গভর্নিং বডির মেম্বার, মানে চেয়ারম্যান, তিনি জানতেন না? নিশ্চয়ই জানতেন। এই ভাগটা কে পেত? এখানেও কি 25-75 চলতো? এদিকে সোমবারই খুলতে চলেছে সাউথ ক্যালকাটা ল কলেজ। কলেজের ভাইস প্রিন্সিপালের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে, পরিচালন সমিতির নির্দেশে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকবে কলেজ। 25শে জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পরই কলেজ তালাবন্ধ হয়ে যায়, কিন্তু জুলাইয়ের মাঝখান থেকেই শুরু পরীক্ষা। ফলে কলেজ বন্ধ থাকায় একদিকে যেমন পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তেমনি থমকে ছিল প্রশাসনিক কাজকর্ম। এই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ঘটনাস্থল কর্ডন ও সিল করে রাখার পরেও কেন গোটা কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কলেজ খুলতে চাওয়ার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয় কলকাতা পুলিশকেও। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে চিঠিতে জানানো হয়, কলেজে পঠন পাঠন চালানোর ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, তবে ঘটনাস্থল অর্থাৎ যেখানে নির্যাতনের ঘটনা ঘটেছে সেই গার্ডরুম এবং ইউনিয়ন রুম কোনোভাবেই খোলা বা ব্যবহার করা যাবে না। তদন্তকারী আধিকারিকদের অনুমতি ছাড়া কোনো অফিসিয়াল নথিপত্র, এমপ্লয়ি রেজিস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না। আমাদের পক্ষে চাওয়া ছিল যে কলেজের পঠন পাঠনগুলো যাতে চালু করা হয়। তো উনি তখন ওখানে একটা অর্ডারে বলে দিয়েছিলেন যে গভর্নিং বডিকে ডাইরেকশন দিয়েছেন যে কলেজে তোমরা পঠন পাঠন চালু করো। তখন সেই ভিত্তিতে আমরা পুলিশকে একটা মেল করি। সেই মেলে আজকে জবাব এসছে যে পুলিশের পক্ষ থেকে আর এই কলেজ আটকে রাখা বা একাডেমিক পারপাসে কলেজ খোলার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। পুলিশ পোস্টিংটা আমরা চাইছি। কলেজ সূত্রে খবর, ইতিমধ্যেই এ ব্যাপারে পরিচালন সমিতি বৈঠক করেছে। তারপরই সোমবার কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইস প্রিন্সিপালের তরফে দেওয়া নোটিশে জানানো হয়েছে, সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি কলেজে থাকতে পারবেন। তারপর কলেজ বিল্ডিং খুঁটিয়ে দেখে মেন গেটে তালা দিয়ে কলেজ ছাড়বেন স্থায়ী নিরাপত্তারক্ষী বরুণ মাহালি। উপযুক্ত কারণ ছাড়া কোনো পড়ুয়াকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। যে ঘটনা ঘটেছে তার যে এলাকায়, মানে অকারেন্স যেটা আর কি, অকারেন্স, প্লেস অফ অকারেন্স, সেটাকে সুরক্ষিত করে কলেজ চলতেই পারে, কিন্তু সমস্যা ওটা নয়।
সমস্যাটা কলেজ খুললে পড়াবেটা কে? মনোজিৎ তো নেই, ও না থাকলে কলেজটা চালাবে কে? তা আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মনোজিতের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে পাঠানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি, যিনি এই কাজগুলো করবে, ছাত্রীদেরকে ডেকে নিয়ে যাবে ইউনিয়ন রুমে। মাননীয় মুখ্যমন্ত্রী স্টকে অনেকে মনোজিতের মতো মেটেরিয়াল আছে, মাল মেটেরিয়াল আছে, তাদেরকে পাঠাবেন উনি নিশ্চয়ই। প্রশাসনিক বিষয় এবং সেখানে তদন্তের বিষয় ছিল, পুলিশের ফরেন্সিক টিমের যাতায়াতের বিষয় ছিল, সেগুলো সমস্ত হয়েছে সেইগুলো। তারপরে যা প্রশাসন করছে, এখানে রাজনীতির কোনো জায়গাও নেই, রাজনৈতিক মন্তব্যও করব না। বিজেপির আগে বলুক, উত্তরপ্রদেশ থেকে খবর আসছে এক স্কুল ছাত্রীকে পুলিশ কনস্টেবল রেপ করেছে। তো বিজেপি ডবল ইঞ্জিন সরকার, এগুলোর কৈফিয়তটা তো বিজেপিকে দিতে হবে। এদিকে বৃহস্পতিবার আলিপুর কোর্টে 3টি পিটিশন দাখিল করেছে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষ, যেখানে কলেজ ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়া অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার প্রশাসনিক কাজ এবং পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম যাতে শুরু করা যায় তার জন্য আর্জি জানানো হয়েছে। কলেজের তরফে গতকালকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে একটি লেটার দেওয়া হয়, একটি চিঠি দেওয়া হয়, এবং সেই চিঠিতে বলা হয় যে ঘটনাস্থলের জায়গাটাকে বাদ দিয়ে যাতে বাকি কলেজে পঠন পাঠনকে স্বাভাবিক করা যায় সেই ব্যাপারে পুলিশ কোনো রকম নির্দেশ দেবে কিনা। চিঠির প্রত্যুত্তর এসেছে কলেজের কাছে এবং সেখানে বলা হয়েছে যে গ্রাউন্ড ফ্লোরে শৌচাগার অর্থাৎ ওয়াশরুম, গার্ড রুম এবং যে ইউনিয়ন রুম রয়েছে, অর্থাৎ যে জায়গাগুলো হচ্ছে মূলত ঘটনাস্থল বা স্পট বা যেখানে নির্যাতন করা হয়েছিল, এই জায়গাগুলোকে বাদ দিয়ে কলেজের অন্যত্র ব্যবহার করা যাবে এবং সেখানে কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু ব্যবহার করতে পারবে। এবং বলা হয়েছে যে সামনের সপ্তাহ থেকে তারা কলেজ কিন্তু খুলতে পারেন। বহু কাল ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ, একদম, অথচ ইউনিয়ন রুমগুলো আজকে এদের মৌরুষি পাট্টা খোলার বেশ ভালো জায়গা হয়েছে। সেখানে নানা রকম অসামাজিক কাজকর্ম, কলকাতা বিশ্ববিদ্যালয়তে এই ধরনের ঘটনা না ঘটলেও ওই মদ্যপান ইত্যাদি ইত্যাদি যেই মুহূর্তে আমার কানে এসেছে, গত 2 মাস আগে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মিটিং করে সমস্ত ক্যাম্পাসে আমি কিন্তু তালা লাগিয়ে দিয়েছি ইউনিয়ন রুমগুলোতে। বাধা কি আসেনি? এসেছে, কিন্তু কোনো বাধাই কিন্তু এটাকে আটকাতে পারেনি। এখনো পর্যন্ত 2 মাস ধরে সমস্ত ইউনিয়ন রুমে তালা। কেন এটা করতে পেরেছি সেটাও যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো একটি কারণে, কারণ অথরিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অথরিটি, আমরা সামগ্রিকভাবে যে টিমে কাজ করি, আমাদের ওপরে কিন্তু কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স নেই, আমাদের ঠিকই কোনো রাজনৈতিক দলের হাতে বাধা নেই, আমার তো নয়, তাই খুব সাহসের সঙ্গে এগুলো করে যেতে পারছি, পুরোপুরি জনসমর্থন নিয়ে। তাই আমাদের অ্যাফিলিয়েটেড কলেজগুলোর কাছেও কিন্তু জনসমর্থন এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে অকুণ্ঠ সহায়তা, মানে একটা ক্যাম্পাস দুষ্কৃতি দুর্বৃত্ত মুক্ত করলে একদম আপনাদের পাশে সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন অভিভাবকদের পাশে পাবেন এবং পাচ্ছেন। এইখান থেকে দিদি আমি আমার দ্বিতীয় প্রশ্নে আসবো, যার একটা অংশ আপনি একদম ইতিমধ্যে ছুঁয়েছেন, সেটা হচ্ছে যে একদিকে 17-র পর কার্যত ছাত্র নির্বাচন নেই, অন্যদিকে এই যে ফল্টি মডেল, যে ক্ষমতা দখল করে আমি প্রাক্তনীদের দিয়ে চালাবো, আমি একটা শব্দ প্রয়োগ করবো, তার জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে লুম্পেন রাজ। এই যে লুম্পেন রাজ, এবং আপনি স্পষ্ট যেটা বলছেন যে রাজনৈতিক মদতপুষ্ট লুম্পেন রাজ, এইটাকে কি ভাবছেন, কিভাবে আপনার শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পেরিফেরি, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তো স্ট্যান্ডঅ্যালোন ইউনিভার্সিটি নয়, তার অধীনে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তো কিভাবে তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ পাওয়া যায়, লুম্পেন রাজ বন্ধ কিভাবে করা যায়? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আজকে ঠিক তাই, একদম। আজকে সত্যি কথা বলতে কি সুমন, যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণই আমার ভেতরে, বুকের ভেতরে একটা কষ্টের প্রচণ্ড বেদনা হচ্ছে ওই মেয়েটির জন্য, যে মেয়েটির এই ট্রমাটাকে কাটিয়ে স্বাভাবিক জীবনে সে কীভাবে ফিরবে আমি জানি না। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়, আজকে যে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছি, ইন্সপেকশন টিমও বলতে পারো, তারা ভাইস প্রিন্সিপালের সঙ্গে অনেকক্ষণ কথা বলে এসছে, আমরা আগামীকালের মধ্যে তার কাছ থেকে একটা রিটেন রিপোর্ট, সার্বিক রিপোর্ট জমা নেব। এরপর আমরা তাদেরকে কিছু কিছু সাজেশনসও দিয়ে এসেছি কিভাবে তারা, এই যে কলেজটা বন্ধ হয়ে রয়েছে, একদম ব্যাপক, বাচ্চারা, তাদের বাবা মারা উদ্বিগ্ন, তাদের ফর্ম ফিল আপ কী করে হবে, তাদেরকে পরীক্ষায় আমরা কিভাবে বসাবো, বা তাদের এগুলোর ব্যাপারে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু যথেষ্ট সাহায্য করবে, সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি তাদের। অনেক জেঠু এবং কাকাদের মিলিত বরাভয় ছাড়া
আমি বলছি এই রকম ভাইপোর জন্ম এইখানে এই রাজ্যে হয় না। আমি বলছি এই ভাইপো বছরের পর বছর এই গুন্ডাগিরি চালালো কোন জ্যাঠা এবং কাকাদের প্রশ্রয়, সেটা আদৌ কি কোনোদিন সামনে আসবে? তৃণমূলের ম্যাঙ্গো ওখানে মেয়েদের উপর অত্যাচার করে। আমি ভিডিও দেখিনি, একটু আগের একজন বক্তা একটি ভিডিও দেখাচ্ছিলেন, যদি ভিডিওতে তিনি যা বলেছেন ডেসক্রিপশন যদি সত্যি হয় তাহলে তৃণমূল পর্নোগ্রাফি বানায়। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল পর্নোগ্রাফি তৈরি করে। হাত তুলবেন না অরূপদা, আমি আসছি। কলেজে ইউনিয়ন ইলেকশন হয়নি 17 সাল থেকে, কালকে মামলা আছে। 2024 সালের একটি চিঠি ইস্যু করা হয়েছিল, চিঠিটায় লেখা হয়েছে অ্যাড্রেস টু দি স্টুডেন্টস ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। তাদেরকে দেওয়া হয়েছিল থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন টু সাউথ ক্যালকাটা ল কলেজ স্টুডেন্টস সোশ্যাল ইভেন্ট। কিসের সোশ্যাল ইভেন্ট? কে সই করেছেন? চিঠিতে সই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র সংসদ নির্বাচন নেই, ক্যাম্পাসের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ ইভেন্ট করেছেন, তার ছবি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন, চিঠির কপি আছে। আগামীকাল যে মামলা হবে সেই মামলাতেও এই কাগজ দেওয়া হয়েছে। তাহলে কি চলছে? অন্য কাউকে আমি কথা বলতে দেবো না, নির্বাচন হবে না, ওখানে তৃণমূল কংগ্রেসের কিছু লুম্পেন তারা গিয়ে ওখানে মাতব্বরি করবে, কিছু অধ্যাপক তাদেরকে ধুয়ো দেবে, কিছু জায়গায় কিছু শিক্ষক ধুয়ো দেবেন। গোটা সিস্টেমটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে। এই যে কথাটা আসছে না, প্রফেশনাল ক্রিমিনাল, তাহলে কি আমরা আমাদের সমাজে, আমি তো এটাকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছি, এটা সামাজিক সমস্যায় পরিণত হচ্ছে। সব্যসাচী এই অভিযোগ তুলেছে। আমি একটা জিনিস জানতে চাইছি, কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, 7 মিনিট 12 সেকেন্ডের সেই ভিডিওতে সুশান্ত ঘোষ খাটের উপরে কি দ্বন্দ্বমূলক বস্তুবাদ বোঝাচ্ছিল। আমার জানতে ইচ্ছে করছে বংশবৃদ্ধি করার জন্য সিপিএম এর ছবি দেখিয়ে উনি যখন পর্ন ইন্ডাস্ট্রির কথা বলছেন, এদের প্রত্যেকের সাথে ছবি রয়েছে, প্রত্যেকের সাথে ছবি রয়েছে। তার মানে কি সিপিএম পর্ন ইন্ডাস্ট্রিকে এন্ডোর্স করে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার কলকাতা জেলার বিরোধী প্রেসিডেন্ট রেপ কেসের অভিযুক্ত সিপিএম এর প্রার্থী 29 নম্বর ওয়ার্ডে পুলিশে কান্দে আপনাদের লজ্জা করে যে আমাকে ধর্ষণ করেছে, তারপরও তাকে অত্যাচার করে প্রেসিডেন্ট করেছে 4 মাসের উপর। এরা ধর্ষণের ব্যাপারে কথা বলবে? আমি একটা লাইন বলছি, এরা ধর্ষণ নিয়ে এই বিতর্ক তাপসী মালিক আমি বলছি এই বিতর্ক থেমে যায় ওরূপে যেদিন তুমি জলের দায়িত্ব নিয়ে যে ভিডিও বেরিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, আমি বলছি একটার পর একটা ভিডিওর যদি খতিয়ান দিতে হয়, আমাদের আলোচনাটা শুধুমাত্র ওপর থেকে ক্রমশ আরো নিচে গিয়ে ল্যান্ড করবে। কসবা গণধর্ষণ কাণ্ডের আবহে যে প্রশ্নটা ফের জোরালোভাবে উঠেছে তা হলো, প্রায় 7 বছর ধরে কেন রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের ভোট হচ্ছে না, কেন ভোট ছাড়াই ইউনিয়ন রুমগুলো দখল হয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ছাত্র ভোট না হওয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দিতে হবে। সেই নির্দেশ কি কার্যকর হচ্ছে সর্বত্র? ঘুরে দেখলো এবিপি আনন্দ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল এই ছবি। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হলেও ইউনিয়ন রুমের সামনে জল করছে তৃণমূল ছাত্র পরিষদের নাম। পড়ুয়াদের একাংশের অভিযোগ, এই ইউনিয়ন রুমকে তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর ইউনিট বলে পরিচয় দেওয়া হয়। গত বছর আরজিকর আন্দোলনের পর থেকে ঘরে তালা পড়লেও অবিলম্বে ছাত্র ভোটের দাবি তুলছেন একাধিক পড়ুয়া। আমরা তো সেই দাবি জানিয়েছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের কথা, কিন্তু সেইগুলো তো এখনো কোনো কার্যকরী কোনো পদক্ষেপ বা কোনো রকম কোনো নোটিশ বা কিছুই আমরা সেরকম পাইনি। একটি স্টুডেন্ট ইউনিট রুম ছিল, যেটা তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল সেল ডিসলভ হয়ে যাওয়ার পরে সেই রুমটি বন্ধ হয়ে যায়, যেহেতু পরবর্তীকালে অন্য কোনো তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট রুম বানানো হয়নি তাই। কিন্তু আমাদের একটি কমন রুম ছিল, সেই কমন রুমটি প্রিন্সিপালের আদেশে বন্ধ হয়ে গেছে। অবশ্যই ভোট হোক, এটাও আমরা চাই, কিন্তু ভোটের মতো হোক, আমরা তাতে পার্টিসিপেট করব এবং আমরা তাতে জিতব। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে আবার এক অদ্ভুত ছবি। পড়ুয়াদের একাংশ দাবি করলেন কোনো কালে একটি ইউনিয়ন রুম থাকলেও ছাত্র ভোটের অভাবে সেটি নাকি বন্ধ। ইউনিয়ন নামে একটা গ্রুপ বের করি, যেখানে প্রতিটা ব্যাচ থেকে 4 থেকে 5 জন করে ছেলে থাকে, মেয়ে থাকে। তারা
ডিপার্টমেন্ট আর স্টুডেন্টদের মধ্যে যে ব্রিজিং সেটা করে, আর ডিপার্টমেন্টে পড়াশোনা রিলেটেড কোনো প্রবলেম হয়ে গেল সেগুলো যাতে মানে মিটিগেট করা যায় সেটার জন্য আমরা এটা বানিয়ে রেখেছি। আমি আসার পর থেকে কোনো দিনই হয়নি না। স্টুডেন্ট ইউনিয়ন রুম বলতে আমাদের কিছু নেই, কলেজ ক্যাম্পাস হসপিটাল থেকে আলাদা, তো আমরা সেখানে বসে ওপেন বসে আমরা সেখানে যা ডিসাইড করার যদি কিছু থাকে করি। ইলেকশন হলে একটা সব কলেজে যেটা দেখা যায় একটা ঝামেলা, সেইগুলো আমরা চাইনি। কিন্তু ক্যাম্পাসে খানিকক্ষণ ঘোরাঘুরি করতেই সামনে চলে এলো সেই হারিয়ে যাওয়া ইউনিয়ন রুম। ন্যাশনাল মেডিকেল কলেজের ইউনিয়ন রুম বলতে যেটাকে এইখানকার পড়ুয়ারা চেনেন, সেই ঠিক রুমের সামনে রয়েছি আমরা। ক্যাম্পাস যেটা রয়েছে কলেজের, সেই কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন যে ফ্লোরে রয়েছে, সেই ক্যান্টিনের ঠিক ওপরের ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আছে এই রুম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তালা বন্ধ নয়। যেটা জানা যাচ্ছে পড়ুয়াদের থেকে যে তারা মাঝে মধ্যেই এখানে বৈঠক করেন, তবে সেটা একাংশের বক্তব্য ইউনিয়ন, আর যারা সেই ইউনিয়নে রয়েছেন তারা বলছেন স্বীকৃত ইউনিয়ন নয়, কলেজ থেকে তাদের মান্যতা দিয়েছে যে পড়ুয়াদের সমস্যা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা এই রুমটা দেখছি, এই মুহূর্তে তালা দেওয়া নেই, দরজা খুলছি এবং ভেতরে কি পরিস্থিতি সেটা দেখা। ভেতরে আমরা দেখছি যে লাইট জ্বলছে। 2013 থেকে 2025 এতদিন অবধি এখনও পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল 2010 সালে। তার পরিবর্তে তারা যেটা করে, ছাত্র সংসদ সিলেকশন করে। এই সিলেক্টেড ছাত্র ইউনিয়ন তারা ছাত্রদের কাছ থেকে জোর করে টাকা তোলা, এই অগণতান্ত্রিক পরিবেশ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। অন্যান্য কলেজের মতো ছাত্র নির্বাচন থমকে রয়েছে কলকাতা মেডিকেল কলেজেও। এখানে দীর্ঘদিন ছাত্র ভোট না হলেও বকলমে স্টুডেন্টস ইউনিয়ন গড়ে তুলেছেন পড়ুয়াদের একাংশ। নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট কাউন্সিল। কলেজ ক্যাম্পাসে দেখা গেল একটি ইউনিয়ন রুমও। দরজায় ঢুকতেই সেখানে চোখে পড়েছে একটি নোটিশ। সেখানে লেখা, দরজায় তালা দেওয়া বারণ, দরজা বন্ধ করাও বারণ। নিচে লেখা, অর্ডার বাই মেডিকেল কলেজ স্টুডেন্ট ইউনিয়ন। ইউনিয়ন রুমের দরজা সবসময় সবার জন্যই খোলা আছে, কোনো স্পেসিফিক পার্সনের জন্য ইউনিয়ন রুম বন্ধ করা হবে না, এটাই আমাদের কলেজের নিয়ম। হাইকোর্ট বলছে যেখানে হচ্ছে ইউনিয়ন মানে হয়নি, মানে কলেজে ইউনিয়ন নেই। আমাদের তো কলেজে ইউনিয়ন আছে প্রথম কথায়, তালা তো শুধু চলালে হবে না, সেখানে ইলেকশন করানো উচিত, আর তৃণমূলের দাদাগিরি সেই কলেজ থেকে বের করা উচিত। খাতায় কলমে নির্বাচন না হলেও নির্বাচন গোছের একটি প্রক্রিয়ায় গত 2022 সালে, 2023 ও 2025 সালে কাউন্সিল গঠন করা হয়েছে। সেখানে 20টি আসনের মধ্যে 17টিতে জয়লাভ করে মেডিকেল কলেজ ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। একটি আসনে ডিএসও ও 2টিতে স্বাধীন প্রার্থী। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি এই ইউনিয়ন রুম বর্তমানে সক্রিয় নয়। এনএমসির নিয়ম অনুযায়ী যদি কোনো জায়গাতে কোনো কারণে ইলেকশন না হয়, তাহলে কলেজ কাউন্সিল সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল গঠন করতে পারে। প্রত্যেক বছরই সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল আন্ডার অবজারভেশনশিপ অফ ফ্যাকাল্টিজ গঠিত হয়। এখানে যেটা ইউনিয়ন রুম বলে আছে সেটা খুবই ছোট। সেখানে মেনলি এখানে আমাদের যে ক্যান্টিন যারা চালান তারা ওখানে থাকেন। হাজরার আশুতোষ কলেজে অবশ্য হাইকোর্টের নির্দেশের পর বন্ধ করা হয়েছে ইউনিয়ন রুম। অনুমতি ছাড়া বহিরাগতদের জন্য কলেজের দরজা বন্ধ রাখার নির্দেশিকাও জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। আমরা কোর্টের অর্ডার মেনে সবাই চলি, তো ফলত যেহেতু কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, মহামান্য হাইকোর্ট ভার্ডিক্ট দিয়েছে, আমরা সেটাকে সম্মান জানিয়ে আমরা বন্ধ রেখেছি আপাতত। একটা নোটিশ দিয়েছি যে ভেরি রিসেন্ট, যে বৈধ স্টুডেন্ট ছাড়া আশুতোষ কলেজে কেউ ঢুকবে না এবং গলায় আই কার্ড ঝুলিয়ে তারা ঢুকবে, এবং প্রাক্তন স্টুডেন্ট যারা হচ্ছে কলেজে যাদের দরকার হয় তারা প্রায়র পারমিশন ছাড়া, প্রিন্সিপালের পারমিশন ছাড়া তারা কলেজে এন্ট্রি নিতে পারবে না। হাইকোর্টের নির্দেশে খুশি বিরোধীরা। বেকার যুবক তারা দেখছে যদি পাস করে বেরিয়ে চলে যায়, আমার তো কামানো বন্ধ হয়ে যাবে। আরো অনেক কিছু মস্তি করা যায়, মদের পেয়ালার ব্যবস্থা হয়, আরো কিছু হয় কলেজের ইউনিয়ন রুমগুলোতে, সেটা সবাই জানতে পারছে, দেখতে পাচ্ছে। সব কলেজে একই অবস্থা। ইউনিয়ন রুমগুলো এই মুহূর্তে খোলা থাকার যেভাবে কথা না, কিন্তু খুলে রাখা হয়েছে এবং যেভাবে তার ব্যবহার হচ্ছে ওটা পার্টি অফিস হয়ে গেছে। এবং প্রত্যেকটি ইউনিয়ন রুম, আগেকার হিন্দি সিনেমায় আমরা দেখতাম না গব্বর সিংয়ের মতো ক্যারেক্টার থাকতো, আর তারা কালী পাহাড়িতে থাকতো, সেখানে মানুষকে নিয়ে গিয়ে মারতো পিটতো। তো সেরকম ইউনিয়ন রুমগুলো তৃণমূলের আমলে তৃণমূল গব্বর সিংয়ে পরিণত হয়েছে, আর ওই প্রত্যেকটি ইউনিয়ন রুম কালী পাহাড়িতে পরিণত হয়েছে। আমরা কোথাও আদালতকে কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আদালতের কপিটা পেতে হবে। কপিটা পেয়ে সেই কপিতে কি আছে আইনজীবীরা দেখবেন, কাকে এই ডিরেকশনটা দেওয়া হয়েছে, মানে কার উপর দায়িত্ব, তারা পড়বে, তাদের লয়াররা পড়বে, তারা তারপর সরকারি দপ্তর থেকে যাবে।
এ তো গেল কলকাতার ছবি। জেলায় কি অবস্থা? কলকাতা হাইকোর্ট ইউনিয়ন রুমে তালা ঝোলানোর নির্দেশ দেওয়ার পর জেলায় জেলায় কলেজগুলোতে কি ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে? আদালতের নির্দেশের একদিন পর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল ইউনিয়ন রুমের সামনে চেয়ার পেতে বসে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। ইউনিয়ন রুমের দরজায় নামকে বাস্তে একটি তালা ঝুলছে বটে, কিন্তু সেই তালা আটকানো নেই। কেউ চাইলে অনায়াসেই ইউনিয়ন রুমে ঢুকতেই পারে। আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, যে দলটা করি তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। আমাদের জন্য কিন্তু কোনো ইউনিয়ন রুম লাগে না। আমাদের কলেজ গেট, খোলা ময়দান, এগুলো যথেষ্ট। তবে এবিপি আনন্দর ক্যামেরায় এই ছবি ধরা পড়ার পর তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ইউনিয়ন রুমের দরজা। মহামান্য হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছে, অর্ডার দিয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজ সকালেই ইউনিয়ন রুম যেগুলো ছিল, যে দুটো ছিল, সেই রুমগুলোতে আমরা তালা দিয়ে সিল করে দিয়েছি। প্রায় একই ছবি দেখা গেল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। হাইকোর্টের নির্দেশের 24 ঘন্টা পর শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল ইউনিয়ন রুমে বহাল তবিয়তে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আমরা হাইকোর্ট থেকে বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি কোনো নোটিশ এখনো অবধি পাইনি, তো সেই কারণে ইউনিয়ন অফিস বন্ধ হয়নি। বিতর্কের মুখে কলেজের তরফে দাবি করা হয়েছে অধ্যক্ষ ছুটিতে থাকায় কোনো নির্দেশ আসেনি, সেই কারণেই এখনো খোলা রাখা হয়েছে ইউনিয়ন রুম। আমাদের প্রিন্সিপাল স্যার একটা ছুটি দিয়ে গেছে, কিন্তু আমার কাছে, আমার হাতে এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি যে এইটাকে তুমি দেখো বা দেখুন। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার বেশ কিছু কলেজে ইউনিয়ন রুমের দরজায় তালা ঝোলানো হলো। এটা দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। ছাত্রছাত্রীদের দাবি, বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশের পরেও সেখানকার ইউনিয়ন রুম খোলা ছিল। অবশেষে শুক্রবার তা বন্ধ করা হয়েছে। যেহেতু এখন নির্বাচিত কোনো ছাত্র ইউনিয়ন নেই কলেজে, তাই ইউনিয়ন বন্ধ আছে। প্রয়োজন ভিত্তিক প্রিন্সিপালের আমার নির্দেশেই খোলা হয়, প্রয়োজন পড়লে। বন্ধ রাখার নির্দেশ দেখুন, অফিসিয়ালি কোনো অর্ডার আমরা কোনো এখনো গভর্নমেন্ট থেকে পাইনি। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজের ইউনিয়ন রুমও বৃহস্পতিবার খোলা ছিল, শুক্রবার তা বন্ধ হয়েছে। মালদার চাঁচল কলেজে শুক্রবার সকালেও ইউনিয়ন রুম খোলা পড়ে থাকতে দেখা যায়। এবিপি আনন্দর ক্যামেরায় সেই ছবি উঠে আসতেই আজব সাফাই শোনা যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের মুখে। বেলার দিকে তালা ঝোলানো হয় ইউনিয়ন রুমে। আসলে তালাটা কিনতে সকালে পাঠানো হয়েছিল, ওটা আসতে দেরি হলো, তাই আমরা তালাটা আসতে দেরি হয়েছিল, ওই আসলো, তারপরে কিনে নিয়ে লাগালাম। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজেও শুক্রবার দেখা গেল ইউনিয়ন রুমে তালা ঝুলছে। কোর্টের যদি নির্দেশ এবং আসে আমাদের কলেজগুলোতে, নির্দেশনামা অনুসারে যে কাজ করণীয় সেটা আমাদের পদক্ষেপ গ্রহণ করতেই হবে। আমাদের কলেজে এখন সেমিস্টার চলছে, আমাদের সেমিস্টার চলাকালীন আমাদের ইউনিয়ন রুম বন্ধ থাকে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। যদি আমাদের কাছে সেরকম নোটিশ আসে, আমরা অবশ্যই ইউনিয়ন রুম তালা মেরে দেব। হাইকোর্টের নির্দেশের পর কোনো কলেজের ইউনিয়ন রুমে তালা ঝুলেছে, কোথাও আবার এখনো হাট করে দরজা খোলা। তবে তদন্ত শুরুর সঙ্গে সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুম ও গার্ড রুম সিল করে দিয়েছে পুলিশ। 28 জুন গ্রেফতার করা হয় কলেজে কর্তব্যরত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। সিকিউরিটি গার্ডের হয়ে ওনার যে উকিল দাঁড়িয়েছিল, উনি বলেছিল যে ওনার কোনো এখানে রোল নেই, উনি জাস্ট একটা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, খুবই গরিব, উনি কিছু করেননি, হ্যান্ড ইন গ্লাভস ছিল না। কিন্তু তার এগেনস্টে আমরা টোটালি বলেছি যে উনি পুরো ইনসিডেন্টটার একটা কাণ্ডারি, উনি দেখেছেন, উনি হেল্প করেছেন 3 জন অ্যাকিউজডকে, এবং পুরো ইনসিডেন্ট হয়ে যাবার পরে উনি কিন্তু এইটাকে ওনার হায়ার অথরিটিকে ইনফর্ম করেনি, সুপিরিয়রিটিকে কাউকে ইনফর্ম করেনি, আর এটা ম্যাজিস্ট্রেট সাহেব বুঝেছে, তারপরে অর্ডার দিয়েছে 8 সাতের। সিকিউরিটি গার্ডের ভূমিকা এই যে ঘটনাটা হয়েছে তার মধ্যে কোনোভাবেই এই ঘটনায় উনি জড়িত নয় বা এই ঘটনার প্রবাহের মধ্যে ও নেই। তো আমাদের বক্তব্য ছিল যে সিকিউরিটি গার্ড ডিউটি করলে যদি তাকে এরকম অ্যাকিউজ করা হয়, তাহলে কলেজের যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের ক্ষেত্রেই কলেজের ভূমিকা, যারা কলেজের দায়িত্বে আছেন, যারা কলেজ পরিচালনা করেন, তাদের কি স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টে আমার ভূমিকা সম্বন্ধে কি বলেছে, যেখানে আমার এই সিকিউরিটি গার্ডকে অ্যাকিউজ হিসাবে বলা যেতে পারে। আমার বক্তব্য, আমি জামিন চেয়েছি, বাইরে থেকে তাকে সমস্তভাবে সাহায্য করবে। যদি কলেজে সিকিউরিটি গার্ডের দায়িত্ব থাকে, তাহলে কলেজে অনেকেরই দায়িত্ব আছে, তাদের ক্ষেত্রে কি হলো, তাদের ভূমিকা কি, তাতে আমার এগেনস্টে কি বক্তব্য। সওয়াল জবাব শেষে 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নিরাপত্তারক্ষী ভবিষ্যতে মামলার রাজসাক্ষী হতে পারেন। কলেজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে মনোজিৎ মিশ্র যে কি ধরনের আচরণ করতেন তা নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন নিরাপত্তা সংস্থার কর্ণধার। এর আগেও অনেকবার এরকম কিছু হয়েছে, ঘর থেকে বার করে দিত, এই তুমি চলে যাও, ওখানে থাকবে না,
কে বলতো এটা? এইসব তো তো জানা কথা তো। হ্যাঁ বলতো এটা মনোজিৎ? আবার কি বলতো একটু বলুন বিস্তারভাবে বলুন। মানে ইশারা, মুখে কোনো কথা হবে না। আচ্ছা, মানে বেরিয়ে যাও, হুমকি দিত? হ্যাঁ, মেরে দেবে। মনোজিৎ মিশ্রর দাপটে কলেজের বেসরকারি নিরাপত্তারক্ষীরা রীতিমতো ভয়ে থাকতেন বলে অভিযোগ। এরকমও হয়েছে কি কলেজ আওয়ার্সের পর ম্যাঙ্গো দাদা মানে ওই মনোজিৎ মিশ্র নিজের বন্ধুদের নিয়ে আসতো। হ্যাঁ, আমার গার্ডকে বলতো কি মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে। গার্ডকে করতে হতো, কেন কি এটা যেহেতু মনোজিৎ দাদা বলে বলছে, এই জন্যে, কেন কি ওনার দাপটটা এরকম, কলেজ অথরিটি যখন ওনাকে ভয় পায় এই জন্যে। আর এরকম উচ্ছৃঙ্খলতাও হতো ভেতরে। যেদিন গণধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেদিন কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে সকাল থেকে সন্ধে অবধি ডিউটিতে ছিলেন আরেক নিরাপত্তারক্ষী সঞ্জীব শীল। এই কলেজে মনোজিৎ মিশ্রর দাপট ঠিক কিরকম ছিল হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। দরজায় আওয়াজ হচ্ছে সিকিউরিটি। তো আমি এঁটো হাত দিয়ে মানে ভাত খাচ্ছিলাম, তো আমি উকি মেরে দেখি মনোজিৎ মিশ্র ওখানে আমাকে ডাকছে, এই সিকিউরিটি বলে গেটটা খোল। তুই তামারি, অকথ্য ভাষা তুই তামারি করে বলে। তো আমি বললাম যে এখন তো গেট খোলা যাবে না, কারণ কলেজের নির্দেশ আছে, কলেজ প্রিমিসাস বন্ধ হয়ে গেলে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। ওরা গেট টপকে এসে কানের পাশে একটা চড় মারে, প্রায় দেয়ালে ধাক্কা দিয়ে আটকে রাখে। সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের 10 দিন পর শুক্রবার ভোরে ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। করা হলো 3D ম্যাপিং। শুক্রবার ভোর 4টে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথমে আনা হয় গণধর্ষণে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী ও কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এবং কলেজের 2 ছাত্র ও মনোজিতের সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদকে। মিনিট 10 পর এই ঘটনায় ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে আসে পুলিশ। এরপরই শুরু হয় ঘটনার দিনের পুনর্নির্মাণের প্রক্রিয়া। মূলত কলেজের একতলাতেই সমস্ত প্রক্রিয়া চলে ঘণ্টা চারেকের কিছু বেশি সময় ধরে। গত 25শে জুন তার উপর অত্যাচার চলে বলে অভিযোগ করেছিলেন নির্যাতিতা। তার অভিযোগ মতো কলেজের ইউনিয়ন রুম, গার্ড রুম লাগোয়া শৌচাগারে তার উপর অত্যাচার করা হয়েছিল। এদিন সেই সব জায়গায় ধৃতদের নিয়ে গিয়ে পুনর্নির্মাণের কাজ চলে। 4টের কিছু পরে এখানে 4 জন অভিযুক্তকে আনা হয়। প্রথমে 3 অভিযুক্তকে আনা হয়েছিল এই কসবা গণধর্ষণ কাণ্ডে, মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ। এবং তাদেরকে এই কলেজে আনার 10 মিনিট পরে কিন্তু সিকিউরিটি গার্ড, অর্থাৎ ঘটনার দিন 25 তারিখে রাত্রির 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত যিনি ডিউটিতে ছিলেন, কর্তব্যরত অবস্থাতে ছিলেন, সেই পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আনা হয়। গণধর্ষণের অভিযোগ দায়েরের পর শনিবার রাতে নির্যাতিতাকে সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়ে আসে পুলিশ। তার সঙ্গে কোথায় কিভাবে অত্যাচার চালানো হয়েছিল, সেই সময় বাকিদের ভূমিকা কি ছিল, সূত্রে খবর তা তদন্তকারীদের জানিয়েছিলেন নির্যাতিতা। এদিন নির্যাতিতার বয়ান অনুযায়ী সেই পর্বগুলি মিলিয়ে দেখা হয়। কলেজের গেটের সামনে সহ একাধিক সিসি ক্যামেরার ফুটেজ আগেই সংগ্রহ করেছিল পুলিশ। সেই ফুটেজে পাওয়া সিকোয়েন্সগুলিও এদিন পুনর্নির্মাণের মাধ্যমে মিলিয়ে দেখে পুলিশ। এই ক্যাম্পাসে যে সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে যা ছবি সামনে এসেছে, যা ভিজুয়াল সামনে এসেছে, নির্যাতিতার বয়ান যেটা সামনে এসেছে, সেই প্রত্যেকটি বিষয়কে মিলিয়ে দেখার ক্ষেত্রে বা সেটাকে কনসিকুয়েন্সকে বুঝে ওঠার ক্ষেত্রে বা সিকোয়েন্সকে বোঝা ওঠার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই রিকনস্ট্রাকশন। টাইমিং, সময়, ডিস্টেন্স অ্যান্ড স্পিড অফ দ্য অবজেক্ট, এগুলো খুব বড় করে দেখা যাবে 3D ম্যাপ নিয়ে। লেজার লাইট দিয়ে ডিস্টেন্সটাও মেজার করা হয় এবং খুব ফাস্ট দেখাবে, মানে বড় করে দেখাবে, যাতে করে এমন কোনো সূক্ষ্ম কোনো এভিডেন্সও যাতে পার না পায়। যেমন তোমার ধরো ইউনিয়ন রুমের কাছে যখন 3D ম্যাপিংটা হবে, প্রত্যেকটা কোণা, ঘরের প্রত্যেকটা কোণা সামান্য কিছু যদি তোমার ক্লুজ অ্যান্ড ট্রেসেস যদি থাকে, সেটা কিন্তু দেখা যাবে, পরিষ্কারভাবে দেখা যাবে। কলেজের গেট থেকে শুরু করে ইউনিয়ন রুম, গার্ড রুম সহ একতলার সবটা জুড়েই এদিন 3D ম্যাপিং করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। গোটা কলেজ বিল্ডিংটাকেই প্লেস অফ অকারেন্স ধরে নিয়ে নিরাপত্তারক্ষীর ঘর, ইউনিয়ন রুম, গার্ড রুম প্রত্যেকটা অংশে ত্রিমাত্রিক ছবি তোলা হচ্ছে। ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমেই তৈরি করা হবে। এর আগে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার তদন্তেও 3D ম্যাপিংয়ে সাহায্য নিয়েছিলেন সিবিআই এর গোয়েন্দারা। বকটুই থেকে সন্দেশখালীর তদন্তেও এই প্রযুক্তির ব্যবহার করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। এবার কসবা কাণ্ডের তদন্তে অত্যাধুনিক এই 3D ম্যাপিংয়ে সাহায্য নিচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।
আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআইকে দেখা গিয়েছিল 3D ম্যাপিংয়ের সাহায্য নিতে। যে জায়গায় ধর্ষণ ঘটনা ঘটেছিল সেই রুম, তার আশপাশের অংশ এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় 3D ম্যাপিংয়ের জন্য বিশেষ যন্ত্র বসান সিবিআই এর আধিকারিকরা। এবার সেই 3D ম্যাপিং দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যেও। তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কাজে এই 3D ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তদন্তকারীরা। বিশেষজ্ঞরা বলছেন এই মামলায় যখন আদালতে ট্রায়াল শুরু হবে সেই সময় 3D ম্যাপিংয়ে পাওয়া তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সকাল 8টা 18 মিনিট নাগাদ অভিযুক্তদের প্রিজন ভ্যানে বসিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে যায় পুলিশ। বুধবারই এই ঘটনার তদন্তভার হাতে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তারপর এদিন 3D ম্যাপিং পদ্ধতির সাহায্য নিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। এদিন পুনর্নির্মাণের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে 3D ম্যাপিংয়ের কাজ শুরু করেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। দক্ষিণ কলকাতার ল কলেজে যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই কলেজ বাড়ির প্রত্যেকটা অংশ, গার্ড রুম, ইউনিয়ন রুম, প্রত্যেকটা জায়গায় এই বিশেষ যন্ত্র বসিয়ে 3D ম্যাপিংয়ের কাজ চলছে। সূত্রে খবর, 3D ম্যাপিংয়ের ক্ষেত্রে ফটোগ্রামেট্রি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে 2 বা তার বেশি ছবি ব্যবহার করে কোনো বস্তু বা স্থানের ত্রিমাত্রিক বা 3D মডেল তৈরি করা যায়। বিশেষজ্ঞদের মতে অপরাধের তদন্তে এই ফটোগ্রামেট্রি টেকনোলজির ভূমিকা রয়েছে। এই পদ্ধতিতে অপরাধের স্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নথিভুক্ত, তার পরিমাপ সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। যেটা আগে 2D মানে 2 ডাইমেনশনাল কোনো ইমেজিং এ পেতাম না বা কোনো ম্যানুয়ালি করতে গেলে যেটা টাইম টেকিং ছিল সেটা আমরা এখন ইনস্ট্যান্টলি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি, যে কোনো একটা কম্পিউটারাইজড ওয়েতে আমরা করতে পারি। এটা হচ্ছে সবথেকে বেশি 3D ইমেজিং এর এখন ইম্পর্টেন্স দেখা গেছে। কসবা গণধর্ষণ কাণ্ডে যখন জোর কদমে এগোচ্ছে তদন্ত, তখন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার আসল রূপ চাপা দিতে কি কৌশল নিতেন তার একের পর এক প্রমাণ সামনে আসছে। যার বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ, যে মেয়ের ওপর নজর পড়ত তার উপরই কার্যত ঝাঁপিয়ে পড়তেন বলে যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একের পর এক ছাত্রী মুখ খুলছেন, সেই মনোজিৎ মিশ্রই অতীতে নানা সময় ধর্ষণের প্রতিবাদে মুখর হতেন, অর্থাৎ মুখ আর মুখোশ। এই ছবি সাউথ কলকাতা ল কলেজে অভয়াকে ধর্ষণ ও খুন কাণ্ডের ঠিক পরপরে, যেখানে দেখা যাচ্ছে পোস্টার হাতে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন পড়ুয়ারা, আর একেবারে সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। পোস্টারের কোনোটাতে লেখা রেপিস্ট খুনির ফাঁসি দাও, ধর্ষণ মুক্ত দেশ পাও, কোনোটাতে লেখা অভয়াকাণ্ডের পর মুখে মুখে ফেরা সেই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, কোনোটায় লেখা ধর্ষকদের ক্ষমা নেই। আর এইসব পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন কীর্তিমান মনোজিৎ মিশ্র। যারা দেখায় একরকম, ভেতরে অন্যরকম, এবং এটাই তৃণমূল কংগ্রেসের নীতি। মনোজিৎ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলের একজন পারফেক্ট কর্মী এক্সাম্পল। তৃণমূল কংগ্রেসের কর্মীদের কেমন হওয়া উচিত তার যদি স্যালিয়েন্ট ফিচার আপনাদেরকে লিখতে হয়, শনাক্তকরণ বৈশিষ্ট্য, তাহলে মনোজিৎকে সামনে রেখে যা যা লিখবেন সব চলে আসবে। কোথায় কে কি করেছেন, কখন, কোন তারিখে, কোন সময়, ক্যালেন্ডারের কোন মুহূর্তে ভূমিকা ছিল, এগুলো দুম করে বলা খুব মুশকিল, এভাবে বলা সম্ভব না। সিপিএম কি জানতো পরবর্তীকালে সুশান্ত ঘোষের খাটের ওই ভিডিওটা আসবে? যদি জানতো তাহলে মন্ত্রী করেছিল কেন? যদি জানতো তাহলে রাজ্য কমিটির নেতা করেছিল কেন? ফলে এটা কোনো কাজের কথা হতে পারে না। এমনকি ধর্ষণের কড়া শাস্তির জন্য রাজ্য সরকার যে বিল এনেছে, সেই অপরাজিতা বিলকে যেন রাজ্যপাল দ্রুত ছাড়পত্র দেন, তার জন্য অতীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেছে মনোজিৎ মিশ্রকে। আর এখন সেই তিনি গণধর্ষণে অভিযুক্ত।